মালদার মোথাবাড়ি এসআইআরে নাম বাদ নিয়ে একেবারে অ্যাডজুডিকেশনের তালিকায় থাকায় এরকমটা অভিযোগ তুলে বিচারকদের ঘেরাও এবং তাদের গাড়িতে হামলা, কার্যত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো যে সেটা রাজ্য পুলিশের হাতের বাইরে চলে গেল। এবং রাজ্য পুলিশ কাজ না করলে কি করতে হয় আমাদের জানা আছে। হুঁশিয়ারি একেবারে সুপ্রিম কোর্টের বিচারক। দেখুন, এটা তো প্রথম থেকেই মমতা ব্যানার্জি বলেছিল এসআইআর করতে দেব না, এবং ওনার যারা সত্যিকারের উনি গোটা পশ্চিমবঙ্গকে দুটো ভাগ করে দিয়েছেন, হিন্দু মুসলিমে। এবং মুসলিম ভাইদের ওপর যেহেতু ওখানে গিয়ে মোথাবাড়ি মানে একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল, উনি ভেবেছেন ওদের মাধ্যম দিয়ে যদি এগুলো করা যায় তাহলে হয়তো ইলেকশন কমিশন ভয় পেয়ে যাবে। কিন্তু এসআইআরটা কংগ্রেস কিন্তু কোনোদিনই এসআইআরের বিপক্ষে ছিল না, কিন্তু বলেছিলেন যেটা আইন অনুযায়ী হওয়া উচিত সেইটা হোক। কিন্তু প্রথম কথা, আমাদের যে ইলেকশন কমিশনার যারা রয়েছেন তাদের পক্ষে সম্ভবই হতো না এত অল্প সময়ের মধ্যে সঠিক এসআইআরটাকে তৈরি করা। তো তার ফলে যেটা হবার সেটাই হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার যে অনেক দিন থেকেই নেই নেই বলে আমরা চিৎকার করছি, তার একটা বড় প্রমাণ সেদিনকে ওরা দেখিয়ে দিল। এইবারে মানে আমাদের হোম মিনিস্টারই বলুন আর নির্বাচন কমিশনই বলুন, এবারে তারা তাদের যে পদক্ষেপ নেওয়ার সেটা তিনি নিয়েছেন। আর যিনি মুখ্য সচিব হচ্ছেন এখানে, তিনি তো পুরোপুরি হচ্ছেন দিদিমণির মানে আদর্শিত হয়ে যান, এবং দিদিমণির ছত্রছায়ায় উনি থেকে থাকেন। ফলে তিনি যে ফোনটা ধরবেন না, এটা স্বাভাবিক কথাই। এবং তার পরিবর্তে তার যে শাস্তি হওয়ার উচিত, সেই শাস্তিটা যদি প্রকৃতপক্ষে হয় তাহলেই বুঝবো যে হ্যাঁ, নির্বাচন কমিশন নিরপেক্ষ। সুপ্রিম কোর্টের বিচারপতির তরফ থেকে সরাসরি জানানো হচ্ছে যে এইভাবে যে মুখ্য সচিব ফোন ধরছেন না, কোন ফোনে ফোন করলে মুখ্য সচিবকে পাওয়া যাবে, এবং মুখ্য সচিব জানাচ্ছেন যে এই নাম্বারটি সুরক্ষিত, তার জন্য এই নাম্বারটি দেওয়া হয়েছে। কিন্তু এই নাম্বারে ফোন করে পাওয়া যাচ্ছে না কেন? তিনি এদিকে সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে আপনার ফোনটা এতটাই সুরক্ষিত, তাই হাইকোর্টের যে প্রধান বিচারপতি তার মতো সাধারণ মানুষ ফোন করছেন অথচ আপনার ফোন পাচ্ছেন না। আসলে উনি আবার একটা যুক্তি দেখাতে গিয়েছিলেন যে ওই সময় উনি বোধহয় এয়ারপোর্টে বা ফ্লাইটে ছিলেন। কিন্তু তাহলেও তার তো সাবঅর্ডিনেট কিছুজন থাকবে যার সঙ্গে যোগাযোগ করা যায়। কিন্তু সেটাও তো করতে পারেনি। এটা হচ্ছে মানে ছক বেঁধেই ওরা নেমেছিল যে যাতে করে ওখানে কিছু একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলে তাহলে আজকে হয়তো এখানে ল অ্যান্ড অর্ডার নেই বলে রাষ্ট্রপতি শাসন বসবে। ফলে ওই কয়েনের এক পিঠ তারা সুবিধে পেতেন, এই আর কি। সেই চেষ্টায় উনি এখনো রয়েছেন। মুখ্য সচিবের ফোন না ধরা এটাও কি পরিকল্পনা মাফিক? আমার তো মনে হয় তাই, একদম তাই। তা না হলে পুরোটাই তো এখানে চলে পরিকল্পনা মাফিক। তা না হলে ইডি যখন রেড করতে আসে, ঠিক মমতা ব্যানার্জি সেখানে পৌঁছে যান। আবার যখন আরজি করের মেয়েটার দেহ বের করা হয়, সেই সময় কিছু হুলিগ্যানস বেরিয়ে চলে আসে এবং সেখানে গিয়ে তাদের হুমকি দিতে থাকে, তাড়াতাড়ি করে প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য ভাঙচুর করতে থাকে। এগুলি সবই পূর্ব পরিকল্পিত। তাকে মারাও হবে সেটাও যেমন পূর্ব পরিকল্পিত, এবং সেটা লোপাট করতে হবে কি করে প্রমাণগুলো সেটাও পূর্ব পরিকল্পিত থাকে। সুপ্রিম কোর্টের আরো একটি মন্তব্য যে রাজ্য রাজনীতি একেবারে সচিব পর্যায়ে ঢুকে গেছে। একদম রান্নাঘরের যে খুন্তিটা ধরে নাড়া হয়, ঠিক সেই জায়গায় অবধি ওরা রাজনীতিকে পৌঁছে দিয়েছে। যার ফলে পশ্চিমবাংলার অবস্থা এখন অগ্নিগর্ভ হয়ে পড়ে রয়েছে। সঠিক রাজনীতি যদি চলতো, সুস্থ রাজনীতি যদি চলতো, তাহলে পশ্চিমবঙ্গ অনেক উন্নত হতে পারত। এমন একটা নোংরা রাজনীতির পর্যায়ে চলে গেছে, এখানে শিক্ষা, সভ্যতা, সাংস্কৃতিক, মানুষের দৈনন্দিন মান সবটাই কমে গেছে। মানে একদম তলানিতে এসে ঠেকেছে। আপনারা দেখতে পাচ্ছেন না, একজন চিফ মিনিস্টার মঞ্চে উঠে যে ভাষাগুলো ব্যবহার করছে, সেটা কি কোনো সংস্কৃতিমনস্ক মানুষদের ভাষা? গুন্ডা মাওয়ালি বদমাশরা এইসব কথা বলে। একটা শিক্ষিত মানুষ, তিনি নিজে একজন এমএ, এলএলবি, হ্যাঁ, তাই তো আইন এলএলবি মানে উনি আইনজীবী নিজে রয়েছেন এবং আমার ওই বারেরই মেম্বার, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনেরই মেম্বার। মানে ভাবতে অবাক লাগে, তিনি নাকি একসময় প্রাইমারি স্কুলের টিচারিও করেছেন, তিনি নাকি একসময় দুধও বেচেছেন। তা হেন তা হয়তো তিনি গুন্ডাদের সঙ্গে ওঠা বসা বেশি করেছেন বলেই হয়তো এইসব মন্তব্য করতে পারছেন। সুপ্রিম কোর্টের আরো একটি মন্তব্য এই ঘটনায় যে
বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো এবং যেভাবে মুখ্য সচিবকে কার্যত ক্ষমা চাইতে বলা হলো, ভর্ৎসনা করা হলো এবং এই ঘটনায় পাল্টা কিন্তু কুণাল ঘোষ বলছে এখানে যে মুখ্য সচিব নিজে ভর্ৎসিত হয়েছে সুপ্রিম কোর্টের কাছে সেটা নয়। মুখ্য সচিব আহ, কে এখানে ইলেকশন কমিশনের দ্বারা নিয়োজিত যে মুখ্য সচিব তিনি ভর্ৎসিত হয়েছেন, অর্থাৎ কিনা ইলেকশন কমিশনের কোথাও একটা দায়ভার থাকছে। শুনুন, ইলেকশন কমিশনের দায় তো প্রথম তো বর্তাবেই, কারণ যাদেরকে পাঠানো হয়েছে তাদের সঙ্গে কেন তাহলে সেন্ট্রাল ফোর্স ঠিক করে পাঠানো হয়নি, এটা তো ইলেকশন কমিশনের দায় অবশ্যই বর্তাবে। এবারে মুখ্য সচিব ইলেকশন কমিশনের দ্বারাই ইনপুট হোক বা চিফ মিনিস্টার নিজে ইনপুট করুক, খরিদ করতে কতক্ষণ লাগে? একজন মানুষকে ক্রয় করতে তো এখানে মানুষের মূল্য তো খুবই সামান্য হয়ে যাচ্ছে। এক একজন মানুষ তো বিক্রি হয়ে যাচ্ছে। যে কথাটা বলেছে সেও তো বিক্রি হয়ে যাওয়া একজন মানুষ। যখন তাকে সারদা নারদা কেসে ঢুকেছিল তখন কাঁদতে কাঁদতে জেলে ওঠার সময় ওই গাড়িতে ওঠার সময় বলেছিল সব কিছু মমতা ব্যানার্জি জানে, মমতা ব্যানার্জি আমাদের ফাঁসিয়ে দিয়েছেন, এর মূল কাণ্ডারি মমতা ব্যানার্জি। আবার তার পায়ে ধরে চটিটা চেটে তার ফর্সা করে দিয়েছেন। তো এইসব মানুষকে কেন মানুষ ভোট দিতে যাবে? মানুষ ভোট দেওয়ার আগে আমি তো প্রত্যেকটা যে অঞ্চলে উনি দাঁড়িয়েছেন সেই অঞ্চলের বেলেঘাটা অঞ্চলের সাধারণ মানুষদেরকে বলবো ভোট দেওয়ার আগে এইগুলো বিবেচনা করবেন যে কে এই কুণাল ঘোষ, কোত্থেকে তার উৎপত্তি, কিভাবে উনি তার জীবনযাপন করেছেন বা করছেন, আগামী দিনে কিভাবে করবেন। আপনারা যখন তাকে দেবেন অতীতটা দেখে তাকে ভোটটা দেবেন। আমি তা বারবার তাদেরকে বলবো যে আগে ভোটটা দেওয়ার আগে শুধু দল নয় মানুষটাকেও বিচার করে দেখবেন যে সে কতটা আপনাদের পক্ষের লোক হবে। একজন সাংবাদিক, তার ডিগ্রি নেই, তিনি সাংবাদিকতা করছেন, তবু ভালো কথা, ঠিক আছে, মানুষ স্কিল লেবার হয়, স্কিল অর্জন করেছেন, কিন্তু এটাতেও তো চুরিবিদ্যাতেও ওনার স্কিলটা তো অনেকটা বেশি। তাহলে সেই চুরিবিদ্যায় যখন বেশি হবে তখন সাধারণ মানুষের উপকারটা সে কী করবে? এবং তার মুখের ভাষা, তার যে রাজনৈতিক গুরু বলুন বা যিনি যে মতাদর্শে বিশ্বাস করেন তার যে চেয়ারপারসন বলুন তারই মতন, ফলে এদেরকে হাইকোর্টের বিচারপতিদেরকেও বা বিচারকদেরকেও অসম্মান করতে করতে ওনার ওনার একটু বাধে না। উনি যেখানে যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন ৩০-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, সেখানকার যে শিক্ষাটা পুরোপুরি এদের মধ্যে রয়ে গেছে, মানে ৩ সেকেন্ড লাগে না ওদের পাল্টি হয়ে যেতে। ফলে এইসব লোকেদেরকে আগে রাজনীতিতে জিতিয়ে আনার আগে ১০ বার আপনারা ভাববেন, সে যে কোনো দলেরই হোক। যদি এইরকম লোক যেখানে দাঁড়াবে আগে ভাববেন, দরকার পড়লে নোটায় ভোট দেবেন, বেশি বেশি করে নোটায় ভোট দেবেন, মানুষকে বলবো, যাতে করে ভবিষ্যতে এরা কোনোদিনই না দাঁড়াতে পারে।